নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা মোদির। মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, ৩০টি চুক্তি ও স্মারকে সইয়ের সম্ভাবনা। আদালতের নির্দেশনা মেনে শুরু হলো হাজারীবাগে ট্যানারি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজ। 2 দিনের মধ্যে বিচ্ছিন্ন করা হবে সব সংযোগ। এগিয়ে চলছে টেকনাফে 2টি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার কাজ। আধুনিক মানের সুবিধা পাবেন ভ্রমণ পিপাসুরা, সার্বক্ষণিক নজরদারির পরামর্শ। খাবারে ফরমালিন পরীক্ষা করতে লিটমাস কাগজের স্ট্রিপ উদ্ভাবন বুয়েটের গবেষক দলের, সুফল পাবেন সাধারণ ভোক্তারা। এবং নিষেধাজ্ঞার পরও শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে জাটকা নিধন, সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিনে আজ সকালে অভ্যর্থনা জানানো হয়। স্থানীয় সময় সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনের ফোর্স কোর্টে গার্ড অব অনার দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ সময় বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পায়ে হেঁটে সুসজ্জিত গার্ড অব অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নরেন্দ্র মোদী সহ সেই দেশের মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অভ্যর্থনা শেষে 9:30টায় দিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় সফর সঙ্গী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সময় বেলা 11:30টায় নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের দ্বিপক্ষীয় বৈঠক করবেন দুদেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে 2 দেশের মধ্যে বিভিন্ন খাতে 30টি চুক্তি ও সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। এরপর হিন্দি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের মোড়ক উন্মোচন করবেন 2 দেশের প্রধানমন্ত্রী। এরপরই হাউজের বলরুমে 2 দেশের যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। খুলনা কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আজ সকালে। খুলনা রেল স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস 2 কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়। বেনাপোলে সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটি। তবে আজ পরীক্ষামূলক যাত্রা শুরু হলেও নিয়মিত ট্রেন চলাচলের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। কলকাতা খুলনা ট্রেনের মধ্যে সংযোগের মধ্য দিয়ে 2 দেশের যে সম্পর্ক এবং আমাদের এই অঞ্চলের মানুষ ওই অঞ্চলে শুধু বেড়াতে যাওয়া নয়, 2 দেশের মধ্যে অর্থনৈতিক যে বিষয়গুলি সেই বিষয়গুলিও আস্তে আস্তে ধীরে ধীরে মাননীয় প্রধানমন্ত্রীর যে মিশন এবং ভিশন 2021 সালের সেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। যদি কোনো প্রবলেম থেকে থাকে হয়তো রেলের বা তাদের ম্যানেজমেন্টে বোধহয় কোনো অসুবিধা আছে, তবে আমরা রেডি আছি। আমাদের ইমিগ্রেশন পুলিশের তরফ থেকে কোনো অসুবিধা নেই। খুলনা কলকাতার সরাসরি ট্রেন সার্ভিসও আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনের উদ্বোধন করবেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিকুল। কাজল, খুলনা কলকাতা আন্তঃদেশীয় যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কিছুক্ষণ পরে। আমার সামনে যে মাল্টিমিডিয়া প্রজেক্টের ভিডিও কনফারেন্সের যে ব্যবস্থা করা হয়েছে, দেখার ব্যবস্থা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতেও এই আয়োজনটি তারা সম্পন্ন করে রেখেছে এবং খুলনা বেনাপোলে এখানে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক
আনুষ্ঠানিকতা এখানে আয়োজন করা হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক তিনি এখানে উপস্থিত আছেন। এছাড়া এখানকার স্থানীয় সংসদ সদস্য এবং অন্যান্য রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে খুলনা থেকে রেলটি এটি সকাল 8টার সময় ছেড়ে এসেছে এবং এখানে 11:15টার দিকে আনুমানিক এখানে এসে পৌঁছেছে। তো আপনারা জানেন যে এর একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। 1881 সালে খুলনা কলকাতা রুটে তৎকালীন ব্রিটিশ শাসনামলে কিন্তু এখানে ট্রেন চলাচল চালু ছিল। সেই ট্রেন লাইনটি কিন্তু আগে সেই লাইন থেকেই কিন্তু এখন এই ট্রেনটি যাতায়াত করবে। তো সর্বশেষ 73 সালে কিন্তু এই রেল যোগাযোগটি কিছুদিন চলার পরে বন্ধ হয়ে যায়। তো এবং তারই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন আলোচনা এবং চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আজকের এই বহুল প্রত্যাশিত দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই রেল সেবাটি আসলে চালু হচ্ছে। এবং যে কারণে এখানকার মানুষের যে প্রত্যাশাটা ছিল যে এখান থেকে সহজে ভারতে যাতায়াত, যেহেতু দূরত্ব কম 109 কিলোমিটার, সেই জন্য মানুষের কিন্তু একটা আশা ছিল যে এখান থেকে আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের যে খুলনা কলকাতা রেল সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ার, এবং সেটি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। এছাড়া এখানকার ব্যবসা বাণিজ্য, আপনারা জানেন দক্ষিণাঞ্চলের সাথে ভারতের একটি ব্যবসা বাণিজ্যের অন্যতম একটি কেন্দ্র হিসেবে ভারতের সাথে এখানে বিবেচিত হয়ে থাকে। তো সেই অনুযায়ী ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, সামাজিক সম্পর্ক এবং অন্যান্য যে সম্পর্ক উন্নয়ন, এই সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্ট মানুষ যারা আছেন তারা কিন্তু এই আশাবাদ ব্যক্ত করেছেন। তো এবং এখানকার মানুষ আমরা দেখেছি যে খুলনা থেকে যখন ট্রেনটি ছেড়ে আসে মৈত্রী এক্সপ্রেস ট্রেন, সেখানে প্রতিটি জায়গায় কিন্তু মানুষ শুভেচ্ছা জানিয়েছে প্লাকার্ড দিয়ে এবং তারা করতালি দিয়ে তারা শুভেচ্ছা জানিয়েছে, স্বাগত জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কাজল বেনাপোল বন্দর থেকে খুলনা কলকাতার যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের সর্বশেষ খবর। দর্শক, বেনাপোল বন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। এখন ছিলাম সেখানে। রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। সকাল 9টা থেকে কার্যক্রম শুরু করে পরিবেশ অধিদপ্তর। সকাল থেকেই সেখানে উপস্থিত রয়েছেন অধিদপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। হাজারীবাগের ট্যানারির সব ধরনের সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে গত 6 মার্চ নির্দেশ প্রদান করে সর্বোচ্চ আদালত। ওই নির্দেশে বলা হয়েছিল 6 এপ্রিলের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং সেই অনুযায়ী 10 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। তবে পরিবেশ অধিদপ্তর জানায় 4 এপ্রিল পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনার প্রস্তুতি নিলেও ঢাকায় 2টি সম্মেলন থাকার কারণে তা পিছিয়ে যায়। এরপর শনিবার অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্চ আদালতের নির্দেশের পরও এখনো প্রায় 100টি কারখানা হাজারীবাগে অবস্থান করছে। আদালতের নির্দেশ অনুযায়ী 6 এপ্রিল হাজারীবাগের সব ট্যানারির গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা থাকলেও আজ সকাল থেকে সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুবায়ের। কাজল, ধন্যবাদ। হাজারীবাগে এই মুহূর্তে যে অবস্থা, যে ফায়ার সার্ভিস এবং পুলিশের উপস্থিতিতে আসলে এখানে কাজ করছেন পরিবেশ অধিদপ্তরের কর্মীরা, এবং এখানে মহাপরিচালকের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এবং পরিচালকরাও কয়েকজন ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। মূল ব্যাপারটি হলো যে হাজারীবাগের গ্যাস, বিদ্যুৎ এবং পানি সংযোগ সহ সেবা সংস্থাগুলো যে তাদের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে আদালতের নির্দেশনা মেনে আজকে সকাল থেকে। এখন আমরা একটি ট্যানারির সামনে আছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি শাহজালাল লেদার কমপ্লেক্স, এবং এখানে গ্যাস সংযোগ, এই ট্যানারির গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন, এবং এখানে তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই এখানে তারা কাজ করছেন। এবং যে ব্যাপারটি আসলে এখানে হাজারীবাগে এখন ঘটছে সেটি হলো যে এখানে 3টি সেবা সংস্থার যারা নিয়ন্ত্রক সংস্থা, যেমন পানি সংযোগ বিচ্ছিন্নের ক্ষেত্রে ওয়াসা এখানে কাজ করছে, এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ক্ষেত্রে কাজ করছে তিতাস, এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে কাজ করছে ডেসকো এবং ডেসা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এবং তাদের এই উপস্থিতিতে হাজারীবাগে সমস্ত গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে মহাপরিচালকের দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিষয়টি এখানে আসলে গুরুত্বের সাথে দেখা উচিত সেটি হলো যে এখানে অনেক অফিস আদালত আছে, আরো অনেক অফিস আছে, ব্যাংক আছে,
এবং সেসব ক্ষেত্রেও সেসব সংযোগগুলো যাতে বহাল রেখে বিচ্ছিন্ন করা যায় সেক্ষেত্রে কিন্তু একটু সময়ের সাপেক্ষ ব্যাপার, এবং সেইগুলো করার জন্যই কিন্তু এই যে ট্যানারি থেকে ট্যানারি এবং প্রত্যেকটি ট্যানারিকে আলাদা আলাদাভাবে বিচ্ছিন্ন করার জন্যই সময় বেশি লাগছে। এবং আজকে সারাদিন এখানে অভিযান চলবে এবং আগামীকাল দুপুর নাগাদ অভিযানের সমাপ্তি হবে বলে তারা আশা করেছেন, এবং 10 তারিখে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হাজারীবাগের যে বিপুল সংখ্যক শ্রমিক তারা কিন্তু গত 1-1.5 মাস আগে থেকেই যখন হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ বন্ধ হয়ে গেছে তখন থেকে কিন্তু তারা অনেকটা কর্মহীন দিন পার করছেন, এবং সেই ধারাবাহিকতা এখন কিন্তু তারা পুরোপুরি একটা দীর্ঘ বেকারত্বের আশঙ্কা করছেন এবং দীর্ঘ বেকারত্বের ঝুঁকিতে পড়ে যাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে শ্রমিকদের পক্ষ থেকে দুটো দাবি তোলা হচ্ছে যে সাভারের চামড়া শিল্পনগরী এখনো যখন চালু হয় নাই, সব ট্যানারি সেখানে যায় নাই, সরকারও এখনো আসলে কোনো ব্যবস্থা এখান থেকে সেখানে সম্পূর্ণ শিল্পনগরী চালুর পদক্ষেপ নেয় নাই, সেক্ষেত্রে এখানে বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে তারা যে একটা অনির্দিষ্টকালের মতো একটা বেকারত্বের মধ্যে পড়ে যাচ্ছে এই বিষয়টি সরকারকে ভাবার জন্য তারা আহ্বান জানিয়েছে এবং বিকল্প কর্মসংস্থানের কথাও তারা বলছেন। অন্যথায় এখানে আসলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে বলেও কয়েকজন আশঙ্কা করেছেন। হাজারীবাগ থেকে যে ট্যানারি মালিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে আদালতের নির্দেশ মেনে পরিবেশ অধিদপ্তর যে সংযোগ বিচ্ছিন্ন করছে সেটি নিয়ে তাদের কোনো আপত্তি নেই, বা তারা সেটি করছে তা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটি হলো যে এখানে যখন গ্যাস বিদ্যুৎ পানি সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কিন্তু আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা তারা একটু ঝুঁকির মধ্যে পড়বেন বলে জানাচ্ছেন, কারণ প্রত্যেকটি ট্যানারিতে কিন্তু বিপুল পরিমাণ যন্ত্রাংশ রয়েছে, প্রত্যেকটি ট্যানারিতে কিন্তু অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে, এখানে অনেক চামড়াও রয়েছে, এগুলোর নিরাপত্তার জন্য কিন্তু বিদ্যুৎ সংযোগ দরকার হয়। তো সেক্ষেত্রে সরকারকে তারা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি ভেবে দেখার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। তো কাজল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। পরবর্তী সংবাদগুলোতে হাজারীবাগে গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার যে উদ্যোগ তার আপডেট তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক, দীর্ঘ সময় পরে হাজারীবাগের সব ট্যানারির সব ধরনের সেবা বিচ্ছিন্ন করার কাজ চলছে আজ থেকে। শেষ খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জোয়ার ফয়সাল। টেকনাফে দুটি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার কাজ শুরু করেছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এর মধ্যে জমি অধিগ্রহণও শেষ হয়েছে। দরপত্র বন্টনের পর শুরু হবে অবকাঠামো উন্নয়নের কাজ। ভ্রমণ পিপাসুরা এখান থেকে আধুনিক মানের পর্যটন সুবিধা পাবেন বলে মত কর্তৃপক্ষের। টেকনাফ থেকে ঘুরে এসে মোস্তাফিজুর রহমান আকাশের ছবিতে সানবির উপলের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতে বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা, তবে বিচ্ছিন্ন হোটেল মোটেল আর এলোমেলো ব্যবস্থাপনায় সৈকতের সৌন্দর্যে বিশৃঙ্খল অবস্থা চোখে পড়ে যে কারো। এখান থেকে কক্সবাজার হয়ে টেকনাফ মেরিন ড্রাইভ, তার পাশেই সমুদ্রের কোল ঘেঁষে টেকনাফের সাবরঙে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা 1027 একর জমিতে একটি বিশেষ ট্যুরিজম জোন করতে যাচ্ছে। তীরে ভেড়া জেলেদের দু একটি সাম্পান ছাড়া এই এলাকাটি এখনও বেশ নির্জন। তবে বেজার পরিকল্পনা এখানে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে পর্যটকদের জন্য। থাকবে 5 তারকা হোটেল, ইকো ট্যুরিজম, সেন্ট মার্টিন বেড়ানোর জন্য সি ক্রুজও। সব মিলিয়ে নির্ভেজাল ভ্রমণে আন্তর্জাতিক মানের আধুনিক সব সুবিধার সমন্বয়। সাবরগের মতো টেকনাফ বন্দরের ঠিক কাছেই এই নাফ নদীতে জেগে ওঠা একটি চরকেই করা হবে স্পেশাল ট্যুরিজম জোন, যার আদি নাম জালিয়ার দ্বীপ এবং নতুন নাম আত্মপ্রকাশ করবে নাফ ট্যুরিজম পার্ক হিসেবে। দূর থেকে দেখলে দ্বীপটিকে মনে হয় ফুটবল আকৃতির একটি ভাসমান বনভূমি। দীর্ঘদিন দখলে থাকার পর 271 একরের দ্বীপটিতে হতে যাচ্ছে ট্যুরিজম পার্ক। এর মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বেশ কয়েকটি বিদেশি কোম্পানি আগ্রহ জানিয়েছে। এখানে থাকবে হোটেল, মোটেল, কেবল কার, ভাসমান জেটি, শিশু পার্কের মতো ব্যবস্থা। আগামী 1-1.5 বছরের মধ্যেই এটা ব্যবহার উপযোগী হবে। আমরা দেশি বিদেশি পর্যটকদের আহ্বান করতে পারবো। নাফ ট্যুরিজম পার্ক হিসেবে আমরা বলবো। ওখানে একটা রোপওয়ে হবে, একটা হ্যাঙ্গিং ব্রিজও হবে, যাতে করে সিলট্রেশনে কোনো প্রবলেম না হয়। বিশ্লেষকদের পরামর্শ, বিশেষ পর্যটন অঞ্চলের এসব পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সার্বক্ষণিক তদারকির। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের যে কনসেপ্টগুলো, এগুলোকে মাথায় রেখে এই দুটো অঞ্চলে কিন্তু এই ধরনের পর্যটন শিল্পগুলো আমরা বিকাশ করার কথা ভাবতে পারি। একই সাথে শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করারও একটা বিষয় দরকার হবে। টেকনাফের দুটি বিশেষ পর্যটন অঞ্চল বাস্তবায়ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত 50,000 লোকের কর্মসংস্থান হবে বলে ধারণা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের। সানবির রূপল, সময় সংবাদ, টেকনাফ। এখন থেকে ভোক্তারা খাবারে ফরমালিনের উপস্থিতি রয়েছে কিনা তা নিজেরাই পরীক্ষা করতে পারবেন। বুয়েটের একদল গবেষক উদ্ভাবন করেছেন লিটমাস কাগজের একটি স্ট্রিপ।
এই স্ট্রিপের মাধ্যমে খাবারের উপস্থিতি ও মাত্রাও বুঝতে পারবেন ক্রেতারা। এরই মধ্যে এই উদ্ভাবনের সত্ত্ব চেয়ে আবেদন করেছে গবেষকরা। সিলিয়া সুলতানের রিপোর্ট। খাবারে ফরমালিন উপস্থিতি ভোক্তারা সাধারণত প্রতিদিনের অভিজ্ঞতায় বুঝে নেন। কাঁচা বাগুন, টমেটো এগুলো কিন্তু পচে না, কাঁচা মরিচ কিন্তু পচে না। সব জায়গায় তো বিশ্বাস করে আমরা খাবার খাচ্ছি, যদিও জানি এটাতে ফরমালিন আছে। ফরমালিন দেওয়া মাছটা যখন খাই পুরো উল্টো, মানে কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিছু নাই। তবে এখন থেকে শুধুমাত্র ফরমালিন ডিটেক্ট করতে একটি মাত্র স্ট্রিপ দিয়ে খাবারে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করতে পারবেন ক্রেতারা। যে খাবারে ফরমালিনের উপস্থিতি যত বেশি থাকবে, এই রাসায়নিক পদার্থ মেশানো স্ট্রিপটি তত বেশি গাঢ় বেগুনি রং ধারণ করবে ধীরে ধীরে। সরাসরি ওই খাবারটার ওপর প্রয়োগ করতে পারেন, অথবা খাবারটার ধোয়ার যে পানি, সেই পানিতে ওই পেপারটা ডিপ করলে তখন হচ্ছে যদি ফর্মালডিহাইড থাকে বা ফরমালিন থাকে তার প্রেজেন্সে সে হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা ঠিক ওরকম ফর্মেটেই রাখতে চেয়েছি যেন একজন সাধারণ মানুষ মিনিমাম নলেজ নিয়ে যেন এটাকে অ্যাপ্লাই করতে পারে। 3 বছরের এই গবেষণায় অংশ নেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 13 জন গবেষক। গবেষকরা মাঠ পর্যায়ে গুঁড়া দুধ, তরল দুধ, শাকসবজি, ফলমূল ও মাছ সহ 55টি খাবারের উপর গবেষণা করে তাদের অভিজ্ঞতা জানান। ফল, সবজি, মাংসের আইটেমগুলো আছে আর বেভারেজের মধ্যে রেঞ্জটা হচ্ছে মানে যতটুকু থাকার কথা রেঞ্জের মধ্যে আছে, কিন্তু টেট্রা প্যাকের যে লিকুইড দুধগুলো আর হচ্ছে গুঁড়া দুধগুলো সেখানে কনসেন্ট্রেশন লেভেল অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে একজন মানুষের শরীরের জন্য ফরমালিন গ্রহণযোগ্য মাত্রা 0.15 ppm, কিন্তু বাজারে যেসব খাদ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে অনেক খাবারেই অতিমাত্রায় ফরমালিন থাকায় খাবারের পুষ্টিগুণও কমছে বলে উঠে আসে গবেষণায়। প্রোটিন ফ্যাটে অ্যাকচুয়ালি ওভাবে একদম যে করে না তা না, প্রোটিনের উপরে কিছুটা ইফেক্ট আছে কিন্তু ফ্যাটের উপরে ওভাবে ইফেক্টটা নেই, আর রিঅ্যাকশনটা হয় প্রোটিনের সাথে বেসিক্যালি। মাছের স্যাম্পলে ফ্যাটের কন্টেন্ট আপনার 2%, 2% উপরে উঠে যাবে, তখন ফর্মালডিহাইডটা ফ্যাটের সাথে বেশি রিয়েক্ট করবে। গবেষকরা জানান সাধারণ মানুষ যেন এই উদ্ভাবনের পুরোপুরি সুফল পায় সেটি এখন তাদের প্রধান লক্ষ্য। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে জাটকা নিধন করছেন জেলেরা। মহাজনের ঋণ পরিশোধ ও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান তারা। তবে জাটকা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকারি সহায়তা অপ্রতুল স্বীকার করে তা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় স্থানীয় সংসদ সদস্য। মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য, ছবি না ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর প্রায় 35 কিলোমিটার এলাকা জুড়ে নদীতে জাল ফেলে জাটকা ধরছেন জেলেরা। ইলিশ রক্ষায় নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না তারা। মহাজনের ঋণ পরিশোধ ও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। আর সরকারিভাবে দেয়া খাদ্য সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান তারা। সংসার চালানোর জন্য কোনো যোগ্যতা নেই, যার জন্য আমরা নদীতে মাছ ধরি। শুধু চাউলেই তো আমার সমস্যা শেষ হয় না, আমি পোলামান ব্যবহার করার লাগে, সামগ্রী সদাইপাতি কিনা খাওয়ার লাগে। এটার অভাবে নদীতে আইছি, না হলে কি আমরা এই নদীতে সরকার অবাধ্য করে কি আমরা আইতাম? সরকারের অভিযান আমরা মানতাম। জেলার 4 উপজেলার 85টি মাছের আড়ত সহ স্থানীয় বাজারে অবাধে চলছে জাটকা কেনাবেচা। তবে মৎস্য বিভাগ ও প্রশাসনের দাবি, জাটকা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা নদী এবং রাস্তাতে টহল দিচ্ছে। আমাদের মৎস্য যে কর্মকর্তারা আছেন তারা মাঠ পর্যায়ে নদীতে অভিযান পরিচালনা করছেন। জেল এবং জরিমানার দুটোর বিধানই আছে, তবে আমরা মানুষকে আসলে জেল দিতে চাই না, কারণ জেলেরা অত্যন্ত দরিদ্র সেটা আমরা জানি। আমরা চাই তারা সচেতন হবে। সরকারি সহায়তা অপ্রতুল স্বীকার করে এটা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য। 40 কেজি চাল বিনামূল্যে তাদের দিয়ে থাকে। অনেকে হয়তো মনে করে যে এটা যথেষ্ট না। আমরা চেষ্টা করবো, সরকারকে বলবো এটা আরো বাড়ানো যায় কিনা। বেসরকারি হিসেব মতে শরীয়তপুরে প্রায় 25,000 জেলে পরিবার রয়েছে, তবে সরকারিভাবে নিবন্ধিত 12,194টি পরিবার। সময় সংবাদ, শরীয়তপুর। মৌসুমের শেষ সময় হলেও পহেলা বৈশাখের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। আর এই দিবসটিতে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তাদের। জেলা প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি না ডেস্ক রিপোর্ট।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার ফুল চাষিরা প্রতি মৌসুমে 6টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন। উৎসবগুলোর মধ্যে ইংরেজি নববর্ষ, বসন্ত দিবস, ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসের বেচাকেনা শেষ করেছেন তারা। এখন মৌসুমের শেষ সময়, মাঠে পর্যাপ্ত ফুল থাকলেও উৎসব না থাকায় ফুলের দাম কিছুটা কম। তবে শেষ উৎসব বাংলা নববর্ষ বরণ ঘিরে আশায় বুক বাঁধছেন চাষিরা। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা চাষি ব্যবসায়ী সবাই মিলে আশায় বুক বেঁধে আছি যে অনুষ্ঠানটা মানে ভালো বেচা কিনা হবে, আমরা লাভবান হব। পহেলা বৈশাখের বাজার ধরতে গাছ পরিচর্যা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানালেন ফুল চাষিরা। পয়লা বৈশাখ এটাই আমাদের মৌসুমের শেষ মৌসুম এবং এখানেই আমাদের বেচা কিনা শেষ। আশা করি ওই সময় 200 টাকা বা 300 টাকা বিক্রি হতে পারে এবং এরপরেই নির্ভর করবে আমাদের সারা বছরের লাভ রোজগার। পয়লা বৈশাখে বেচা কিনা খুব ভালো হবে, সেই হিসেবে সবাই মাল স্টক করে রাখছে। এই উৎসবকে ঘিরে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রি করা সম্ভব হবে বলে মনে করেন ফুল চাষী নেতা। আগামী যে পয়লা বৈশাখের আগে মোটামুটি সব ফুলের দাম বৃদ্ধি পাবে এবং এই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের যশোরে পানিসারা গদখালি অঞ্চল থেকে আমরা প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশা করছি। বর্তমানে এলাকার 6000 কৃষক বাণিজ্যিকভাবে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা ও চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল উৎপাদন করছেন। সময় সংবাদ, যশোর। আগের সপ্তাহের তুলনায় অনেকটা চাঙ্গা ভাবের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে ডিএসসিতে লেনদেন বেড়েছে প্রায় 29%। দৈনিক গড়ে হাত বদল হয়েছে 958 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। তবে লেনদেন বাড়লেও গেল সপ্তাহে দর হারিয়েছে বাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে 27 পয়েন্ট। পরদিন সোমবার 1 লাফে 47 পয়েন্ট যোগ হয় এ সূচকে। লেনদেনও বাড়ে আগের দিনের চেয়ে প্রায় 200 কোটি টাকা। তৃতীয় কার্যদিবসেও লেনদেন এবং সূচকে চাঙ্গা ভাব লক্ষ্য করা যায়। তবে পরের 2 দিন ধারাবাহিকভাবে সূচক কমে দাঁড়ায় 5736 পয়েন্টে। তবে বুধবার এবং বৃহস্পতিবার লেনদেন ছিল 1000 কোটি টাকার উপরে। এ সপ্তাহে বাছাই সূচক ডিএসই 30 বাড়ে 43 পয়েন্ট আর সরিয়া সূচক ডিএসইএস বাড়ে 9 পয়েন্ট। গেল সপ্তাহে দর বাড়ার শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল রিজেন্ট টেক্সটাইল, লিব্রা ইনফিউশন, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জেমিনি সি ফুড এবং আইডিএলসি ফাইন্যান্স। অন্যদিকে দর হারানো প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে ছিল ইসলামী ব্যাংক, ফার ইস্ট ফাইন্যান্স, ইউনাইটেড কমার্শিয়াল, ন্যাশনাল ফুড এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল। এ সপ্তাহে 2016 সালের ব্যবসার উপর লভ্যাংশ ঘোষণা করেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যাদের মধ্যে ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রাধান্য দেখা যায়। গত সপ্তাহে লেনদেন হওয়া 333টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 135টির, কমেছে 178টির এবং অপরিবর্তিত ছিল 19টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় জমে উঠেছে সিটিআইটি মেলা 2017। রাজধানীর আইডিবি ভবনে 9 দিনব্যাপী আয়োজিত মেলায় শুক্রবার সকাল থেকেই ছিল তরুণ প্রজন্মের উপচে পড়া ভিড়। পণ্যের মান যাচাই করে পছন্দের পণ্যটি ক্রয় করছেন তারা। অন্যদিকে ক্রেতাকে আকৃষ্ট করতে প্রায় সব ধরনের পণ্যের উপর ছাড় সহ বিভিন্ন উপহার দিচ্ছেন বিক্রেতারা। গতবারের চেয়ে এবার ক্রেতা সমাগম বেশি হবে ধারণা আয়োজক কমিটির। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির কম্পিউটারের চাহিদা ক্রমেই বেড়ে চলছে। একই সাথে জেনারেশন পরিবর্তনের সাথে সাথেও পরিবর্তন হচ্ছে এর ধরন। তাই তো তরুণ প্রজন্মের প্রথম পছন্দ সর্বশেষ আধুনিক প্রযুক্তির কম্পিউটার। রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজন করা হয়েছে সিটিআইটি কম্পিউটার মেলা। প্রথম দিন থেকেই তরুণ প্রজন্মের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। মানসম্পন্ন পছন্দের পণ্যটি কিনতে ক্রেতারা ঘুরে দেখেন এক দোকান থেকে অন্য দোকানে। ল্যাপটপ দেখলাম, ভালো লাগলো দোকানগুলো সব। বন্ধু বান্ধবের সাথে আসছি, মার সাথে আসছি। সাধারণত দেখে কোন জেনারেশনের, তারপরে এটা মানে প্রসেসরটা কি, র্যাম কত, হার্ড ডিস্ক বা গ্রাফিক্স কত। ফার্স্টে প্রসেসর দেখতেছি, দেন কোড দেখতেছি, আমাদের র্যাম কত দেখতেছি, এইচডি গ্রাফিক্স, দেন আবার দেখা যায় কোডের উপর প্রাইস ডিফারেন্স আছে। ক্রেতাদের আকৃষ্ট করতে সাধ্যমতো বিভিন্ন পণ্যে নগদ ছাড় ও উপহার দিচ্ছেন বিক্রেতারা। 1000 থেকে 1500 টাকার মতো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছাড় আছে। এছাড়াও আমাদের হচ্ছে গিফট আইটেম থাকে, বিভিন্ন ধরনের গিফট আইটেম, যেমন ধরেন আমাদের আসুসের সাথে থাকে হচ্ছে স্ক্র্যাচ কার্ড, যেখানে টি শার্ট থাকে, পাওয়ার ব্যাংক থাকে। ইনশাল্লাহ ভালো কিছুই আশা করছি, দেখা যাক এখন কতটুকু অ্যাচিভ করা যায়। তবে কাস্টমারের আজকে থেকে দেখা যাচ্ছে যে কাস্টমারের ইয়াটা বেশি আছে। স্পেশালিটিস আমরা গেমিং প্রোডাক্টগুলো বেশি প্রাধান্য দিতেছি,
গেমিং ডেস্কটপ, গেমিং ল্যাপটপ, আর ল্যাপটপের তো কখনো আছে। এবারের মেলায় গতবারের চেয়ে বেশি দর্শক সমাগম হবে বলে প্রত্যাশা আয়োজক কমিটির। তারা যেন অল্প দামে আমাদের এই কম্পিউটারটা কিনতে পারে এবং মার্কেটমুখী হয়। গতবার আমাদের রেকর্ডে ছিল 6 লক্ষ, এবার আশা করতেছি 10 লক্ষ ছাড়িয়ে যাবে। মেলায় প্রযুক্তি পণ্য প্রদর্শন ছাড়াও শিশুদের চিত্রাঙ্কন, গেম জোন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 13 এপ্রিল পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ব্যাংকিং ও সাইবার সন্ত্রাসের ঝুঁকি থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনে একথা বলেন তিনি। একই সঙ্গে অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ যেন অপরাধীরা ভোগ করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি। অনুষ্ঠানে মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থের ব্যবহার প্রতিরোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে শুরু হয়েছে 2 দিনব্যাপী বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার 4র্থ বার্ষিক মিলন মেলা। দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী এলাকার একটি অভিজাত হোটেলে বার্ষিক মিলন মেলার উদ্বোধন করেন ইমার নবনির্বাচিত সভাপতি আক্তার হোসেন বাবু। অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির 21 সদস্য ছাড়াও বাংলাদেশের সব বেসরকারি টেলিভিশনের বিপণন বিভাগের কর্মকর্তা, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এবং এজেন্সির কর্মকর্তারা। অনুষ্ঠানের প্রথম দিনে সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ও ইমার নির্বাচন কমিশনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। পরে র্যাফেল ড্রর আয়োজন করা হয়। রাজধানী ধানমন্ডিতে জুয়েলারি প্রতিষ্ঠান জরো হাউজের শোরুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাদল রায়। এ সময় জরো হাউজের প্রধান নির্বাহী অভি রায় সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জরো হাউজের ডিজিটাল প্ল্যাটফর্মের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সহধর্মিণী উম্মে আহমেদ শিশিরের নাম ঘোষণা করা হয়। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ট্রাম্প সরকারের অধীনে ইরানের আসেমান এয়ারলাইন্সের সাথে প্রথমবারের মতো $340 কোটি চুক্তি করল যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। চুক্তি অনুযায়ী 2022 সাল থেকে 30টি 737 ম্যাক্স মডেলের বিমান আসেমান এয়ারলাইন্সকে ডেলিভারি দেওয়া শুরু করবে বোয়িং। আসেমান এয়ারলাইন্স ইরানের সিভিল সার্ভিস পেনশন ফান্ড পরিচালিত একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এটি ইরানের 3য় বৃহত্তম এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই চুক্তির মধ্য দিয়ে 18,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এয়ারবাসের সাথে 112টি বিমান সরবরাহের জন্য $2,200 কোটি চুক্তি করে ইরান। বিমানে স্মার্টফোনের চেয়ে বড় কোনো গ্যাজেট পরিবহনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পরও সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারলাইন্সে বেড়েছে মার্কিন ভ্রমণকারীর সংখ্যা। ইতিহাদ কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে বিমানে ভ্রমণকারীদের ল্যাপটপ, ট্যাবলেট সহ বড় ইলেকট্রনিক্স ডিভাইস পরিবহনে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের পরও সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য উল্লেখযোগ্য হারে ফ্লাইট বুকিং হচ্ছে। গেল মাসে মধ্যপ্রাচ্যে, উত্তর আমেরিকা, তুরস্ক ও আরব আমিরাতের 10টি বিমানবন্দর থেকে যাত্রীদের স্মার্টফোনের চেয়ে বড় গেজেট পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এরপর মধ্যপ্রাচ্যের 6টি দেশের ফ্লাইটের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। তবে এই সিদ্ধান্ত গালফভুক্ত দেশগুলোর সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা মোদির। মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা। 30টি চুক্তি ও স্মারকে সইয়ের সম্ভাবনা। আদালতের নির্দেশনা মেনে শুরু হলো হাজারীবাগে ট্যানারি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজ। 2 দিনের মধ্যে বিচ্ছিন্ন করা হবে সব সংযোগ। এগিয়ে চলছে টেকনাফে 2টি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার কাজ। আধুনিক মানের সুবিধা পাবেন ভ্রমণ পিপাসুরা। সার্বক্ষণিক নজরদারির পরামর্শ। খাবারে ফরমালিন পরীক্ষা করতে লিটমাস কাগজের স্ট্রিপ উদ্ভাবন বুয়েটের গবেষক দলের। সুফল পাবেন সাধারণ ভোক্তারা। এবং নিষেধাজ্ঞার পরও শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে জাটকা নিধন। সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান।
এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।